দীর্ঘকাল পরে নিখোঁজ ভাইয়ের অ্যাপার্টমেন্টে যাওয়া, সেখানে গিয়ে নানা রহস্যের শুরু। নিজ বাড়িতেই লুকিয়ে থাকা অজ্ঞাত একটি ব্যক্তির হাত থেকে নিজ পরিবারকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2017 সালে রিলিজ হওয়া কোরিয়ান মুভি হাইড অ্যান্ড সিকের কথা। মুভিটির ডিরেক্টর হু জাং। মুভিটির IMDb রেটিং 6.4 আউট অফ 10। এশিয়ান উইকিতে মুভিটির রেটিং 87%। মুভিটি 86% গুগল ইউজাররা লাইক করেছেন। তো বলা যাক 2013 সালে রিলিজ হওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার জনরার হাইড অ্যান্ড সিক মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় ইউন হাই নামের এক মেয়ে কাজ শেষ করে তার অ্যাপার্টমেন্টে ফেরে। অ্যাপার্টমেন্টের লিফটে তার সাথে একজন হেলমেট পরিহিত ব্যক্তি ওঠে। সে ইউনহাইয়ের সাথে 3rd ফ্লোরে যায়। ইউনহাইয়ের পাশের অ্যাপার্টমেন্টেই সে ঢোকে, অর্থাৎ সে তার প্রতিবেশী ছিল। ইউনহাই তার রুমে ঢুকে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার কথাবার্তা থেকে জানা যায় তার এই প্রতিবেশী তাকে ফলো করত আর তাকে বিভিন্নভাবে বিরক্তও করত। কথা বলতে বলতে সে তার ঘরে থাকা একটি জ্যাকেট দেখতে পায়। এটা তার ছিল না, এর মানে হচ্ছে তার অনুপস্থিতিতে তার রুমে কেউ আসতো। সে ভাবে এটা এই লোকেরই কাজ হতে পারে, যেহেতু সে তাকে ফলো করত। সে অনেক রেগে পাশের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে সে তার রুমে ক্যামেরা ফিট করে রেখেছে, ব্যক্তিটির ভিতরে আসা সব কিছুই তাতে রেকর্ড হয়ে গেছে, এটা সে পুলিশকে দেবে। অনেক চেঁচামেচির পরেও দরজা না খুললে ইউনহাই তার রুমে যেয়ে ক্যামেরা ফুটেজ চেক করতে ধরে। আর ওই সময় তার রুমের দরজায় কেউ নক করে। দরজা খুললে সে কাউকেই পায় না, তবে দূরে কারো ছায়া দেখতে পায়। তখন সে একটা পেপার স্প্রে নিয়ে দূরে চেক করতে যায়, কিন্তু সে ভুলে তার রুমের দরজা খোলাই রেখে দেয়। ওখানে সে একটা বাচ্চা মেয়েকে পায়। বাচ্চাটিকে ঘরে যেতে বলে ইউনহাই তার নিজের অ্যাপার্টমেন্টেই ফিরে আসে। আবার রেকর্ডিং ফুটেজ চেক করতে ধরলে সে দেখে এইমাত্র যখন সে বাইরে গিয়েছিল তখন তার রুমে কেউ ঢুকে পড়ে। ভয়ে ভয়ে পাশ ফিরে তাকালেই সে দেখে হেলমেট পরিহিত ব্যক্তিটি রুমেই দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি ইউনহাইকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়। পরের সিনে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই। সাংসু, মিনজি এবং তাদের ছেলে মেয়ে হোসে এবং সুয়ে। সাংসু একজন ধনী ব্যবসায়ী। সে একজন ক্যাফের মালিকও ছিল। সে তার ফ্যামিলি সহ এক বিশালবহুল অ্যাপার্টমেন্টে থাকত। সাংসুর একটি রোগ ছিল, সে সব জিনিসপত্রই পারফেক্ট জায়গাতেই রাখতে চাইতো আর অপরিষ্কার কোনো কিছুই তার সহ্য হতো না। একদিন সাংসুর কাছে একটা কল আসে। সেখানে জানানো হয় তার ভাই বেকসুল অনেক দিন থেকে মিসিং। কলটি করেছিল তার ভাইয়ের অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার। উনি সাংসুকে তার ভাইয়ের রুমে থাকা জিনিসপত্র নিয়ে যেতে বলে, যেহেতু সে দীর্ঘ সময় থেকে নেই। সাংসুয়ের সৎ বড় ভাই ছিল বেকসুল। বেকসুল এর চর্মরোগ ছিল। তার পুরো শরীরে গুটি গুটি লাল দাগ ছিল। অনেক দিন থেকেই তাদের দুই ভাইয়ের মধ্যে যোগাযোগ নেই, তবে বেক সাংয়ের সাথে দেখা করতে চাইতো। তাকে রীতিমতো মেইলও করত, কিন্তু সাংসু সেই মেইলগুলোর কখনো রিপ্লাই দিত না। পরের দিন সাং তার ফ্যামিলিকে নিয়েই তার ভাইয়ের অ্যাপার্টমেন্টে যায়। এই অ্যাপার্টমেন্টটিকেই মুভির শুরুতে দেখানো হয়েছিল। সে তার ফ্যামিলিকে গাড়িতে রেখে ওই অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে পড়ে। তার ভাইয়ের রুম অনেক অপরিষ্কার ছিল। রুমে এমন কিছু ছিল যাতে মনে হয় তার সাথে কোনো মেয়েও থাকতো। সে কেয়ারটেকারকে কল করে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাকে কেয়ারটেকার বলে বেকসুল এখানে একাই থাকতো। এরপর সাং পাশের অ্যাপার্টমেন্টগুলোতে গিয়ে তার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তাকে তেমন কোনো তথ্য দিতে পারে না। সে লক্ষ্য করে অ্যাপার্টমেন্টের লোকগুলো কোনো একটা বিষয়ে বিচলিত, আর প্রত্যেক অ্যাপার্টমেন্টের পাশে কিছু সাংকেতিক চিহ্ন ছিল, যেটা ঘেটে ঘেটে সাং বুঝতে পারে এই সংকেতগুলো থেকে জানা যায় অ্যাপার্টমেন্টগুলোতে কতজন সদস্য রয়েছে, এদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ এবং কতজন বাচ্চা। ওইদিকে বাইরে গাড়িতে থাকা মিনজি তার শাশুড়ির সাথে ফোনে কথা বলছিল।
সাংসু তার এই ভাইয়ের ব্যাপারে আগে মিনজিকে জানায়নি। এটা শুনে সে অবাক হয়। বাচ্চাগুলো বাইরে থেকে একটি গেম খেলতে চাচ্ছিল। মিনজি তাদের যেতে দেয়। সে আবার কথা বলতে শুরু করে। পরে বাইরে তাকালে সে দেখে বাচ্চাগুলো সেখানে নেই। আশপাশ খুঁজে না পেলে পরে সেই গাড়িতেই তার বাচ্চাদের দেখতে পায়, কিন্তু গাড়িতে একটা পাগল উঠে বসেছিল। মিনজি পাগলটিকে বের হতে বলে, কিন্তু পাগলটি তার কথা শুনছিল না। পরে জোহি নামের এক মহিলা পাগলটিকে বের করতে সাহায্য করে। সাং নিচে নেমে আসে। সে জোহিকে ধন্যবাদ জানায়। জোহি তাদেরকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। জোহির একটা মেয়ে ছিল, তার একটি চোখ ছিল না। সাং এক পর্যায়ে জোহির কাছে তার ভাই বেকের কথা জিজ্ঞেস করে। বেকের কথা শুনতেই জোহি ভীত হয়ে যায়, আর সাথে সাথেই তাদের টেনে হিচড়ে ওখান থেকে বের করে দেয়। বের করে দিয়ে সে বলে তার ভাই বেক তার মেয়ে আর তার উপর নজর রাখত। সাং এগুলো শুনে তার ভাইয়ের বিষয়ে আরও জানতে চায়। তাই সে তার পরিবারকে বাসায় পাঠিয়ে দিয়ে ওই অ্যাপার্টমেন্টেই থাকার পরিকল্পনা করে। সাং যখন বাথরুমে ফ্রেশ হচ্ছিল তখন সে বাইরে কিছু শব্দ শুনতে পায়। সে বের হয়ে কাউকেই দেখতে পায় না। যখন সে তার কোট উঠায় তখন দেখতে পায় কোটে তার ফোন ছিল না। ওই অ্যাপার্টমেন্টের দরজা লক ছিল, তো কেউ এসে ফোন কিভাবে নিয়ে যেতে পারে। সেই রুমের চারপাশ চেক করে। তখন সে একটা সিক্রেট রাস্তা পায়, যেটা দিয়ে মুভির শুরুতে দেখানো ইউনহাইয়ের রুমে যাওয়া যেত। এটা দেখে বোঝা যায় বেকসুল ইউনহাইয়ের রুমে যাতায়াত করত। তাহলে তো ইউনহাইকে বেকসুলই মেরেছে। অন্যদিকে মিনজি তার মেয়েকে স্কুল থেকে বাসা আনছিল। যখন সে পার্কিং লটে আসে তখন ওখানে ওই হেলমেট পরিহিত ব্যক্তিটি ছিল। ব্যক্তিটি তাদের সাথে লিফটে ওঠে এবং 8ম ফ্লোরে তাদের অ্যাপার্টমেন্টে যেতেও দেখে। এরপর মিনজির একটা পার্সেল আসে, সেটা নিতে সে বাইরে যায়। অ্যাপার্টমেন্টে বাচ্চাগুলো একাই ছিল, কিন্তু দরজা লক ছিল। দরজার উপরে ওই হেলমেট পরিহিত ব্যক্তিটি নক করছিল, অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করছিল। পার্সেলে কিছুই ছিল না। সুয়ে মিনজিকে কল করে। মিনজি তার বাচ্চাদের বলে তারা যেন কোনোভাবেই দরজা না খোলে। মিন তার অ্যাপার্টমেন্টে আসে। দরজা খুলতেই তার পেছন থেকে ওই হেলমেট পরিহিত ব্যক্তিটি তাকে আক্রমণ করে অ্যাপার্টমেন্টে ঢুকতে চায়। মিনজি তাকে কোনোভাবে আটকিয়ে রেখে সাহায্যের জন্য চিল্লানো শুরু করে। চেঁচামেচিতে পাশের অ্যাপার্টমেন্টের লোক বের হলে সাথে সাথেই ব্যক্তিটি ওখান থেকে পালিয়ে যায়। এসব শুনে সাং তার বাসায় আসে। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে। তারা বলে ব্যক্তিটি তাদের ফ্যামিলিকেই শুধু টার্গেট করেছিল। সাং পুলিশদের বলে এটা তার ভাই বেক হতে পারে। এরপর সাং একজন উকিলের কাছে যায়, যার খোঁজ সে বেকের আইনি কাগজপত্র থেকেই পেয়েছিল। এখানে উকিলের কথাবার্তায় জানা যায় সাংসু তার বাবা মার দত্তক নেওয়া সন্তান ছিল, আর বেকসুল ছিল তাদের নিজের সন্তান। কিন্তু অবাক্যর বিষয় হচ্ছে সাংসুকে তার বাবা সব সম্পত্তি দিয়ে দিয়েছিল, বেক কিছুই পায়নি। তার বাবার এরকমটা করার একটা কারণ ছিল। বেক যখন ছোট ছিল তখন বেকের উপর নারী শ্লীলতাহানির একটা চার্জ ছিল। সাং ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে জানত বেক কিছুই করেনি, কিন্তু বাবা মাকে পুরোপুরি নিজের করে নিতে আর কুৎসিত ভাইকে দূরে সরিয়ে দিতে সাং বেককে দোষী সাব্যস্ত করায়। তার বাবা এজন্যই বেককে পছন্দ করত না, তাই সে সব সম্পত্তি সাংকে দিয়ে দেয়। সাং ভাবে বেক হয়তো তার সাথে হওয়া এসব ঘটনার প্রতিশোধ নিতে চাইছে, তাই সে এমন করছে। সাং তার অ্যাপার্টমেন্টে যায়। অ্যাপার্টমেন্টের বাইরে সে লক্ষ্য করে সেখানে কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে রাখা হয়েছে, যেমনটা সে দেখেছিল তার ভাইয়ের বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টগুলোতে। সাং আশপাশের অ্যাপার্টমেন্টগুলোতেও একই রকম চিহ্ন দেখতে পায়, অর্থাৎ তাদের পুরো বিল্ডিংকেই টার্গেট করা হয়েছে। অন্যদিকে মিনজি তার ছেলে মেয়েদের নিতে স্কুলে গিয়েছিল, কিন্তু তার ছেলে হোসে অনেক আগেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। মিন বিল্ডিংয়ের সিসিটিভি চেক করে। তখন সে হোসেকে দেখতে পায়, সে পার্কে খেলছিল। পার্কে হেলমেট পরিহিত ব্যক্তিটিও ছিল। মিনজি সাংকে এটা জানায়। সাং পার্কে চলে আসে আর গার্ডদের সাহায্যে ওই ব্যক্তিটিকে আটক করে। কিন্তু এই ব্যক্তিটি আসলে ওই ব্যক্তি ছিল না, সে আসলে একজন পার্সেল ডেলিভারি বয় ছিল।
সাংসু এইসব কিছুতে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। বেক তার অ্যাপার্টমেন্টে লুকিয়ে রয়েছে, তার এরকম হ্যালুসিনেশন হতে থাকে। হ্যালুসিনেশনে সে তার বাসার জিনিসপত্র ভেঙে বেককে খুঁজে বের করতে চায়। পরের দিন সাং বেককে মারার জন্য বেকের অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু বেককে পাওয়া যায় না। সাং তার গাড়িতে বসে বেকের আসার জন্য অপেক্ষা করে। ওই সময় সে দেখে হেলমেট পরিহিত ব্যক্তিটি একটা দোকান থেকে কিছু কিনে নিয়ে যাচ্ছে। সাং তার পিছু নেয়। তাদের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। পরে জানা যায় এই ব্যক্তিটিও ওই ব্যক্তি না, এটা হচ্ছে মুভির শুরুতে দেখা ইউনহাইয়ের বয়ফ্রেন্ড। সে সাংকে বলে ইউনহাই অনেক দিন থেকেই মিসিং। তাকে সে একটি ক্রেডিট কার্ড দিয়েছিল, যেটা এখন অনেক বেশি ব্যবহার হচ্ছে। ওই সময় সাং হেলমেট পরিহিত ব্যক্তিটিকে দেখতে পায়। সে ওই সিক্রেট রাস্তার ধারেই দাঁড়িয়েছিল। সাং তাকে ধরার জন্য পিছু নেয়। সে ইউনহাইয়ের রুমে চলে আসে। ওই রুমেই সে কিছু লাশ খুঁজে পায়। ওখানে ইউনহাইয়ের বয়ফ্রেন্ডও আসে। হুট করে হেলমেট পরিহিত ব্যক্তিটি সেখানে এসে ওই বয়ফ্রেন্ডটিকে মেরে ফেলে আর সাংয়ের উপর আক্রমণ করে। অনেক কষ্টে সাং সার পেয়ে পাশের জহির অ্যাপার্টমেন্টে চলে আসে। ওখানে অন্ধ মেয়েটি ছিল। পুলিশকে কল করার জন্য মেয়েটির কাছে সে একটি ফোন চায়। মেয়েটি সাংকে ফোন দিলে সে অবাক হয়ে যায়, কেননা এই ফোনটি সাংয়েরই ফোন, যেটা মুভির শুরুতে তার কোট থেকে হারিয়ে গিয়েছিল। সাং বাচ্চা মেয়েটির রুমে গিয়ে দেখতে পায় সেখানে অনেক অনেক বেশি পুতুল, দামি দামি সব খেলনা এবং আরও অনেক কিছু রয়েছে। তাদের মতো ফ্যামিলির তো এত সামর্থ্য নেই এসব কেনার। বিষয়টি তার বেশ অদ্ভুত লাগে। এরপরে সাং রুমের আশপাশ চেক করলে একটা আলমারিতে তার ভাই সাং এবং ইউনহাইয়ের লাশ খুঁজে পায়। এর মানে এইসব কাজ ওই অন্ধ বাচ্চা মেয়েটির মা জহি করেছিল। সেই আসলে কালপ্রিট। জহি ওখানে চলে আসে, সাংকে আঘাত করে সেন্সলেস করে ফেলে। এরপর সে তার মেয়েকে নিয়ে সাংয়ের অ্যাপার্টমেন্টে যায়। মিনজি তার অ্যাপার্টমেন্ট ছেড়ে ছেলেমেয়েদের নিয়ে চলে যাচ্ছিল। গাড়িতে বসে মিনজি খেয়াল করে তার মেয়ের জ্বর হয়েছে, তাই মেয়ের জন্য মেডিসিন আনতে ছেলে মেয়েদের গাড়িতে লক করে সে উপরে যায়। উপরে যেয়ে মেডিসিন নিতেই ধরে, ওই সময়ই জহি এসে মিনজির উপর আক্রমণ করে, তাকেও মেরে সেন্সলেস করে ফেলে। জহি নিচে পার্কিং লটে চলে আসে, বাচ্চাদের গাড়ির লক খুলতে বলে, কিন্তু চালাক বাচ্চাগুলো লক খুলে না, কেননা তাদের মায়ের কোটটি ওই মহিলা পরেছিল। তারা সন্দেহ করে। এই কোটেই আবার জহি গাড়ির চাবি খুঁজে পায়। বাচ্চাগুলো বের হয়ে পালাতে থাকে। জহি বাচ্চাগুলোকে মারার জন্য পিছু নেয়। ওখানে সাংও চলে আসে। সাং হাঁটতেই পারছিল না, সে আহত ছিল, তার পা জখম ছিল। বাচ্চাগুলো তাদের অ্যাপার্টমেন্টে চলে আসে। সাংও অ্যাপার্টমেন্টে আসে। জহি আবার সাংকে মেরে সেন্সলেস করে দেয়। এরপর বাচ্চাদের পিছু নেয়। ওই সময় মিনজির সেন্স ফিরে আসে। সে জহিকে আঘাত করে, কিন্তু এতে জহির তেমন কিছুই হয় না। সে উল্টো মিনজিকে আহত করে। পরে সাংয়ের সেন্স ফিরে আসে। সে জহিকে বলে সে তার বাড়ি, ঘর, টাকা পয়সা সবই নিয়ে নেক, তার ফ্যামিলিকে যেন যেতে দেয়। ওই সময় অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশ এসে দরজা নক করতে থাকে। জহি ঘাবড়ে যায়। সে সাংকে মেরে ফেলতে ধরে। সাংয়ের পাশে একটা লাইটার পড়েছিল, তা দিয়ে সে বাসায় আগুন লাগিয়ে দেয়। এতে জহি আরও বিচলিত হয়ে যায়। সে দেখে তার স্বপ্নের বাসা পুড়ে যাচ্ছিল। সে আগুন নেভাতে চেষ্টা করে। পরে পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে, পরিস্থিতি সামলিয়ে নেয়, জহিকে গ্রেপ্তার করে। পরের সিনে দেখা যায় সাং তার ফ্যামিলি সহ তার মৃত ভাইয়ের সৎকার করে। তারা তাদের অ্যাপার্টমেন্টটিকে বেচে দেয়। তারা আমেরিকা চলে যায়। অন্য একটি ফ্যামিলি সেই অ্যাপার্টমেন্টে আসে, আর অ্যাপার্টমেন্টটিতে জহির ওই অন্ধ বাচ্চা মেয়েটিকে লুকিয়ে থাকতে দেখা যায়। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিতে জহি একজন অর্থলোভী সাইকো। ধন সম্পদ আর উচ্চ আকাঙ্ক্ষার লালসায় সে ধনীদের হত্যা করে তাদের সম্পদ লুট করে থাকে এবং তাদের অ্যাপার্টমেন্টে সাময়িকভাবে বসবাস করে। সে যে অ্যাপার্টমেন্টেই শিফট হতো, সেই বিল্ডিংয়ের সব সদস্যদের উপর ছদ্মবেশে নজর রাখত। এজন্য অ্যাপার্টমেন্টের সবাই ভয়ে ভয়ে সেখানে থাকত। মুভির শুরুতে যে ইউনহাইকে দেখানো হয়, তাকে আসলে জহি মারতে চায়নি। সে গিয়েছিল বেকসুলকে মারতে,
কেননা বেকসুল ধনী পরিবারের ছেলে ছিল। বেকসুল ইউনহাইয়ের পাশের অ্যাপার্টমেন্টেই থাকত। ইউনহাই যখন বেকের দরজায় এসে চেঁচামেচি করে পুলিশের কথা বলে তখন জহি ভয় পেয়ে যায়, তাই সে ইউনহাইকেও মেরে ফেলে। জহি ছদ্মবেশে এভাবেই লুকিয়ে থাকত আর মানুষের সম্পদ এভাবেই লুট করে নিত। আর শেষের সিনে দেখা যায় অন্ধ মেয়েটি লুকিয়ে রয়েছে। এটা হতে পারে সেও তার মার মতো ছদ্মবেশে অ্যাপার্টমেন্টে লুকিয়ে থেকে অন্যের সম্পদ ব্যবহার করবে। হয়তো এভাবে সেও ধীরে ধীরে একজন অর্থলোভী সাইকোতে পরিণত হবে, যেটা দিয়ে হয়তো ডিরেক্টর হাইড অ্যান্ড সিকের সিকিউলও বানাতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আফনান কটেজ, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই, পরে কথা হবে অন্য কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আলবিদা।